নমস্কার, আমি সুদন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। বাংলাদেশ সংরক্ষণ নিয়ে ছাত্র বিক্ষোভ কেন? কারা চাকরিতে কত সুবিধা পান? সরকারের অবস্থানই বাকি। এই বাংলাদেশ সরকার জানেন যে 71 সালে স্বাধীন হয়েছিল। পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় মুক্তিযুদ্ধ হয়। সেখানে ইন্দিরা গান্ধীর সমর্থন ছিল এবং সরাসরি আমাদের যোগাযোগ ছিল প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর, অতএব ভারতের সেনাবাহিনী। সেখানে তারা স্বাধীন হয়। তারপরেই কি দেখা যায়, 72 সালে যখন তারা সরকার গঠন করে, সেখানে একটা সংরক্ষণ আইন আনা হয় চাকরি ক্ষেত্রে। চাকরি কারা কারা পাবে, সরকারি চাকরি কারা কারা পাবে, সেই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছিল মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের সন্তান সন্ততিদের জন্য 56% সংরক্ষিত ছিল। আর বাদবাকি যে মেধাযুক্ত এমনি সাধারণ যে জনসাধারণ তাদের জন্য চাকরি ছিল 44%। এইভাবে চলছিল বেশ কিছুদিন। পরবর্তীকালে কি হলো? পরবর্তীকালে এর বিরুদ্ধে আস্তে আস্তে যত দিন যেতে লাগলো, মুক্তিযোদ্ধারা মানে একের পর এক তাদের সন্তান সন্ততিরা চাকরি পাচ্ছে বটে, কিন্তু অন্যান্য যে মেধাযুক্ত সাধারণ যে মানুষ, সাধারণ ছাত্র, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে এই সংরক্ষণের জন্য। ফলে বিক্ষোভ বাড়তে থাকে। থাকার পর তারা আন্দোলনে নেমেছিল। তারপরে এই সরকার কিছু পরিবর্তনও করেছিল। পরিবর্তন করার পর দেখা যায় যে শেষমেশ যে পরিবর্তনটা করে সেটা করে যে সম্পূর্ণ সংরক্ষণ বাতিল করে মাত্র 5% জনজাতির জন্য সংরক্ষণ করে। সেই ক্ষেত্রে সাধারণ যুব সমাজ এবং এমনি যে সাধারণ মেধাযুক্ত ছাত্ররা সন্তুষ্ট হলেও দেখা যায় যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যে সমস্ত পরিবার ছিল, তারা কিন্তু হাইকোর্টে যায়। হাইকোর্টে গিয়ে তারা মামলা করে। মামলা করার পর দেখা যায় হাইকোর্ট এই জায়গায় আবার মুক্তিযোদ্ধাদের যে সংরক্ষণ ছিল সেটাকেই চালু রাখতে বলে। এইবার কি হয়? এইবার যে সংঘর্ষটা বাধে, যে সরাসরি সরকারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তোলে যুব সমাজ এবং ছাত্র সমাজ। এই সংঘর্ষটা কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা বুঝতে পারছেন। আজকে সেই সংঘর্ষ সাংঘাতিক রূপ নিয়েছে। সেখানে মৃত্যু হয়েছে 19-20 জনের মতন, আরও বেশি হতে পারে। কারণ রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে সেনাবাহিনী গুলি চালিয়েছে এই আন্দোলনকারীদের ওপরে। এই যে আন্দোলনকারীদের ওপরে বাংলাদেশ সেনাবাহিনী গুলি চালিয়েছে, আন্দোলন তীব্রতর হয়েছে, তারপরে গুলি চালিয়েছে ঠিক কথা। একটা সময় দেখা যাবে যখন এই পশ্চিম পাকিস্তান এদের শাসন করত, তারা ঠিকভাবে শাসন করছিল না বলেই এই মুক্তিযোদ্ধা তৈরি হয়েছিল। এই মুক্তিযোদ্ধাদেরকেও এই পাকিস্তানিরা এইভাবেই গুলি করে মেরেছিল। তাহলে আজকে সহানুভূতিটা আমাদের মনে হচ্ছে বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটাই নষ্ট করে ফেলেছেন। তার সেই যে অনুভূতি, যে জনসাধারণের জন্য যে অনুভূতি, সেটা হয়তো অনেকটাই নষ্ট হয়েছে। নয়তো এত গুলি চলবে কেন, এত মানুষ মরবে কেন? তারা তো তাদের নিজেদের অধিকার রক্ষার খাতিরেই আন্দোলন করছে। সেই ক্ষেত্রে দেখলাম এতগুলো মানুষ কিন্তু মারা গেছে, আহত হয়েছে 100-এরও অনেক বেশি। সেটা আমরা দেখে আতঙ্কিত হচ্ছি, কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, আর একমাত্র পৃথিবীতে, সারা পৃথিবীতে একটাই দেশ আছে যেটা বাংলা কথায় চলে। সমস্ত রাষ্ট্রের সমস্ত কার্যকলাপ বাংলা ভাষায় পরিচালিত হয়। সুতরাং বাংলাদেশের প্রতি আমাদের একটা অনুভূতি অবশ্যই আছে, কিন্তু দেখতে পাচ্ছি সেখানকার যুব সমাজের মানুষরা, ছাত্র সমাজ গুলি খেয়ে মরছে। সেটা শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বে। এবার যে ভোট গেল, এই কিছুদিন আগে বাংলাদেশের ভোট হয়েছে,
সেখানে ভোটে কি আমরা দেখেছিলাম? ভোটে কিন্তু দেখেছিলাম যে 98% ভোট হয়েছে, সেখানে বিরোধীরা কিন্তু প্রতিযোগিতাই করেনি। 98% ভোট পেয়ে এই সরকার, তারা এখন মানে সরকার গঠন করেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। কিন্তু এই যে সাংঘাতিক পরিবেশ তৈরি হয়েছে, এর জন্য দায়ীটা কে? শেখ হাসিনা এ ব্যাপারে তিনি কিছু বলছেন। কি বলছেন? তিনি বলছেন যে আমরা এই রায়ের বিরুদ্ধে, হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্টে তারা কি বলে তার উপরে নির্ভর করবে পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু এই মুহূর্তে সামলাতে পারছেন না সংঘর্ষ কিন্তু সামলাতে পারছেন না। এটা আজকের ব্যাপার তো নয়, এটা ধরুন 50 বছরেরও বেশি হয়ে গেছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবার শেখ হাসিনাও অনেক বছর ধরেই এই পরিচালনা করছেন এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের। সেই ক্ষেত্রে কেন এর সুসার করা যায়নি, সেটা একটা প্রশ্ন থাকছে। সত্যিই তো সাধারণ মানুষ যদি মানে চাকরি না পায়, এত বছর হয়েছে, 50 বছর পেরিয়ে গেছে, মানে 3টে জেনারেশন এসে গেছে, তাহলে খালি যদি মুক্তিযোদ্ধাদের দিক থেকে খালি 56% চাকরি পেয়ে যায়, সাধারণ মানুষগুলো যাবে কোথায়? লোকের তো বৃদ্ধি হয়েছে, সেটা স্বাভাবিক আছে যে মেধাযুক্ত লোকরা চাকরি পাবে না, অথচ অনেক ঠাকুর দাদা মুক্তিযোদ্ধায় ছিল, সেইখান থেকে সে সেই সুবাদে চাকরি করছে। কিন্তু দেখুন, ভারতেও এর একটা ব্যাপার ছিল। যখন স্বাধীন হয় ভারত, স্বাধীনতা সংগ্রামীদের একটা পুরস্কার দেওয়া হতো এবং একটা পেনশন দেওয়া হতো। সেই ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের ব্যবস্থা কিন্তু এক নয়। বাংলাদেশ সেখানে চাকরির ব্যবস্থা করেছে বংশ পরাক্রমে, আর ভারতীয় যে মানে তখনকার ভারতীয় সরকার, তারা করেছিল একটা তাম্রলিপি দিত সংগ্রামীদের, যারা স্বাধীনতা সংগ্রামী, এবং তাদের একটা পেনশন দিত। এর মধ্যেই ছিল সীমাবদ্ধতা। কিন্তু বাংলাদেশ সেটা না করে এই জায়গায় পৌঁছেছে। অতএব 50 বছর পরে এখানে যে একটা গন্ডগোল হবে, সাধারণ মানুষ যে মেধাযুক্ত লোক যে চাকরি পাবে না, এবং সরকারে যদি মেধাযুক্ত লোক চাকরি না পায়, সেই সরকারের কার্যকলাপও অনেক খারাপই হবে। কারণ আমরা তো বুঝতে পারছি এ রাজ্যে দেখুন, চাকরি চুরি করে যারা চাকরি করছে, মাস্টারি করছে, তারা কি সত্যিকারের পড়াতে পারবে না। সেই ক্ষেত্রে এখানে মানে জায়গাটা একই রকম। তার মানে যারা চাকরি পাচ্ছে তারা কি সত্যি মেধাযুক্ত? না, খালি পূর্বপুরুষের কৃতকর্মের ফল হিসেবে তারা এটা পাচ্ছে। শেখ হাসিনা আপাতত তিনি কি বলতে চাইছেন এই জনরোষ থামাতে গিয়ে? প্রশাসনিক প্রধান শেখ হাসিনা তিনি কি বলছে, ভালো করে একবার শুনুন। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না। ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শুনলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনি বার্তা দিচ্ছেন সাধারণের উদ্দেশ্যে এই বার্তায় দিচ্ছেন যে যেন এই সংঘর্ষ না হয়, এরকম অবুঝের মতন না কাজ করা হয়, যেন শান্ত থাকে, এরকমভাবে খুনোখুনি না হয়,
সবটাই বুঝলাম, এবং তিনি বলতে চাইছেন এর মধ্যে রাজনৈতিক প্ররোচনা আছে এবং দুষ্কৃতিকারীরাই এই কাজ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুব সমাজকে দুষ্কৃতী বানিয়ে দেওয়া খুব সহজ ব্যাপার, কারণ তারা তো একদিনেই আজকে নামেনি, এটা নেমেছে ধীরে ধীরে। আমরা আশা করব যে প্রধানমন্ত্রী যে কথা বলছেন, সুপ্রিম কোর্ট তাদের কি রায় দেয় তার উপরে নির্ভর করবে যে বর্তমান পরিস্থিতিতে কি আছে। যদি দেখা যায় সুপ্রিম কোর্ট এর বিরুদ্ধে রায় দিচ্ছে, তাহলে অনুরোধ করব শেখ হাসিনাকে যে সংসদে বিল পাস করিয়ে সেইটা আইনে পরিণত করুন। যেরকমভাবে আইন হলে সাধারণ মানুষের সমস্ত সাধারণ লোকের সুবিধা হবে, তারা নির্বিঘ্নে বাস করতে পারবে, তারা চাকরি পেতে পারবে, তারা এমনভাবে মেধাকে দূরে ঠেলে খালি ওই মুক্তিযুদ্ধের কথা ভেবে বা ওই পৈতৃক সম্পত্তি ভাবে চাকরি না দেওয়াটাই বোধহয় এখন বর্তমান যুগের ঠিক কাজ হবে। তার কারণ অনেকটা যুগ পাল্টে গেছে, মানুষ অনেক পাল্টে গেছে। অতএব আমি এটাই আশা রাখবো যে শেখ হাসিনা সুপ্রিম কোর্টে হয়তো জিতবেন, আর না জিতলেও যদি হারেনও তাহলেও সংসদে আইন তৈরি করে সেই আইন প্রণয়ন করে তিনি সুস্থ ব্যবস্থা করবেন। আর এই হানাহানি আমরা চাই যত তাড়াতাড়ি বাংলাদেশে বন্ধ হয়। মৃত্যু কারোর পছন্দ নয়। তিনি কেন কেন্দ্রীয় বাহিনী, তার যে বাহিনী, সামরিক বাহিনীকে বিরত রাখছেন না? নিশ্চয়ই বিরত রাখা উচিত। আগামী দিন আশা করি তিনি সেই বাহিনীকে বিরত রাখবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।